আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, ব্রেকিং নিউজ। সৌদি আরবের আকাশসীমায় অবরোধ আরোপ করেছে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার। বলেছে আন্তর্জাতিক কোনো বিমান যেন সৌদি আরবের আকাশসীমায় চলাচল না করে। এদিকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। একই সাথে ইরানের সামরিক বাহিনী বলেছে যুদ্ধ করে আমেরিকা হরমুজ প্রণালী খুলতে পারবে না। এর মাঝে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী। আবার এক মাসের ভেতরে এখন সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। এপাশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি শহীদ হয়ে গেছেন, তার শাহাদাতের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের জাতীয় সংসদের 180 জন সদস্য একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে। একই সাথে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে নানান ধরনের গুজব এবং খবর বেরিয়েছে। আসলে বাস্তবতা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে মোটামুটি বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথম যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যে সৌদি আরবের আকাশসীমায় যেন আন্তর্জাতিক কোনো বিমান সংস্থা তাদের বিমান পরিচালনা না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ইয়েমেনের হুতিরা একদম পরিষ্কার করে বলেছে যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে ইয়েমেনের উপর থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে না নেবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের উপর এই অবরোধ বা এই সতর্কবার্তা বহাল থাকবে। এর মানে কার্যত সৌদি আরবের সাথে ইয়েমেনের যে নতুন করে সংঘাত শুরু হয়েছে সেই সংঘাতের একটা চূড়ান্ত পরিণতি কিন্তু এই দিকে গেল। তার মানে সৌদি আরবের আকাশসীমা এখন চরমভাবে অনিরাপদ আন্তর্জাতিক যে কোনো বিমানের জন্য। কারণ ইয়েমেনিরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হামলা চালাবে এবং এই তাদের অবরোধ কার্যকর করার জন্য সম্ভবত আন্তর্জাতিক যে কোনো বিমান সংস্থা যারা কথা না শুনবে, তাদের এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তার মানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেক্ষেত্রে এখন সৌদি আরবকে হয় একটা মীমাংসায় আসতে হবে ইয়েমেনের সাথে, আর না হয় সৌদি আরবের উপর ইয়েমেন সামরিক শক্তি প্রয়োগ করে অবরোধ আরোপ করবে বা অবরোধ বাস্তবায়ন করবে। এখন মধ্যপ্রাচ্যের যে ক্রিটিক্যাল পরিস্থিতি, এই অবস্থায় ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে যদি এই রকমের মারাত্মক দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ শুরু হয়, তাহলে প্রশ্ন এসে যাবে যে সৌদি আরবের সাথে যে জোট ছিল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, এই সমস্ত দেশও কি নতুন করে আবার ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কিনা? মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এদিকে ইয়েমেনের হুতিরা যে ঘোষণা দিয়েছে বাবাল মানদেব প্রণালীতেও তারা অবরোধ আরোপ করতে পারে, অর্থাৎ হরমুজের মতো তারা বন্ধ করে দিতে পারে। যদি তাই হয় তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? তাহলে তেলের দাম অবধারিতভাবে বাড়বে। এরই মধ্যে আজকে সর্বশেষ যে খবর তাতে দেখলাম ব্রেন্ট ক্রুডের যে দাম সেটা হচ্ছে $84.98, তার মানে $85 ব্যারেল প্রতি। যুদ্ধের পরে, অর্থাৎ এই যে আমেরিকা এবং ইরানের ভেতরে যে সমঝোতা স্মারক সই হলো, তারপরে কিন্তু তেলের দাম, প্রতি ব্যারেল তেলের দাম $70 নিচেই চলে এসেছিল। এখন সেই তেলের দাম $85, তার মানে এক ব্যারেলে আপনার $15 বেড়ে গেছে। তার মানে প্রায় 5 ভাগের 1 ভাগ তেলের দাম বেড়েছে, তারও একটু বেশি। তো এই যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, ব্রেন্ট ক্রুড এই আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা 80.05, তার মানে $80 বেশি ব্যারেল প্রতি দাম। তো একদম পরিষ্কার তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং তেলের আজকের যে দাম তাতে বলা হচ্ছে যে গত 1 মাসের ভেতরে সর্বোচ্চ দাম। এর মানে হরমুজের পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তেলের দাম কিন্তু অনেক বেড়ে যেতে পারে। এবং যদি সৌদি আরব এবং তার সাথে যারা জোটে ছিল তারা যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে বাবাল মানদেব প্রণালী একদম পরিপূর্ণভাবে বন্ধ করে দেবে। এবং ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধের মাত্রাটা আরও বেড়ে যায়
তাহলে বাব আল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেবে। তারা কিন্তু জোটবদ্ধ ঘোষণা দিয়েছে, এবারে যুদ্ধ প্রয়োজনে জোটবদ্ধভাবে করবে। তো যদি তাই হয় তাহলে তেলের দাম যে $200 চলে যাবে ব্যারেল প্রতি, তাতে আর কোনো সন্দেহ আপাতত নেই। আর এই সংকট, এই সন্দেহ কোথা থেকে আসছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মঙ্গলবার অর্থাৎ আজকে আর কয়েক ঘন্টার ভেতরেই আমেরিকার সেনারা হরমুজ প্রণালী এলাকায় আবার নেভাল ব্লকেড মানে নৌ অবরোধ আরোপ করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বের হতে পারবে না। তো হরমুজ প্রণালী দিয়ে যদি ইরানের জাহাজ বের হতে না পারে তাহলে ইরানও কারো জাহাজ বের হতে দেবে না। তার মানে হরমুজ প্রণালী কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে। এখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমেরিকা কিন্তু সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে মধ্যপ্রাচ্যে একটা প্রণালীর উপর ব্লকেট দিচ্ছে, যার প্রেক্ষাপটে আর একটা প্রণালী বাব আল মানদেব প্রণালীও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আবার ইয়েমেনের সাথে সৌদি আরবের যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এখন নতুন করে বড় যুদ্ধে, তাতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক চিত্রটাই কিন্তু পাল্টে যেতে পারে। এই রকম যদি পরিস্থিতি দাঁড়ায়, আমরা এরই মধ্যে কিন্তু কয়েকদিন খবর পাচ্ছি যে কুয়েত এবং বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাত তো আগেই আমেরিকার সাথে জোট পাকিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এমন হয়ে যেতে পারে যে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত সব দেশের সাথে ইরানের যুদ্ধ করা লাগতে পারে। একই সাথে আমেরিকা তো করবেই, ইসরায়েলও কিন্তু লেজ পাকাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকেও ঘোষণা দিয়েছে ইরান যদি ইসরায়েলের উপর হামলা করে তাহলে এবার সিনারিও ভিন্ন হবে, বড় কিছু ঘটবে, ব্যতিক্রম কিছু ঘটবে। তাহলে কি ব্যতিক্রম কি ঘটবে? তারা কি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাবে? দেখা যাক কি হয়। তো সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি খুবই উত্তপ্ত, খুবই সংকটাপন্ন এবং বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সৌদি আরব যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সিচুয়েশন কিন্তু ভিন্ন হয়ে গেল। অ্যাট এ টাইম ইরানের সাথে আমেরিকার, কুয়েতের, বাহরাইনের, সংযুক্ত আরব আমিরাতের, ওপাশে সৌদি আরবের সাথে ইয়েমেনের। তখন ইরাক, সিরিয়ার যোদ্ধারা কি করে, লেবানন কি করে, কি পরিস্থিতি দাঁড়ায়, মারাত্মক রকমের অনিশ্চিত অবস্থা তৈরি হচ্ছে। এইরকম একটা সিচুয়েশনে তেলের দাম সত্যি আকাশচুম্বী হবে। গত যে যুদ্ধটা গেল 40 দিনে, সেই যুদ্ধের চেয়ে মারাত্মক অবস্থা তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় প্রত্যেকটা দেশকে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোকে খুবই সতর্ক থাকতে হবে এবং দ্রুত তেলের মজুদ গড়ে তোলা দরকার। তা না হলে খুব বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে আমেরিকা যুদ্ধ করে কোনো মতেই হরমুজ প্রণালী খুলতে পারবে না। তার মানে ইরান এই হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখার জন্য যা খুশি মানে যা প্রয়োজন তাই করবে। এবং এই ব্যাপারে ইরানের জাতীয় সংসদে কিন্তু আইন পাশের কথাবার্তা চলছে। আইন পাশ যদি হয় এবং হরমুজ প্রণালী কন্ট্রোলের ব্যাপারে যে কমিটি হয়েছে সেই কমিটিকে যদি দায়িত্ব দিয়ে দেয় সংসদ, তাহলে সেই কমিটি কিন্তু ওই দায়িত্ব পালন করতে বাধ্য। কারণ ইরানের সংসদে আইন পাশ হলে সেই আইন মানতে তো বাধ্য। এদিকে ইরানের পক্ষ থেকে ইরানের জাতীয় সংসদের 180 জন সদস্য, তার মানে ম্যাক্সিমাম সদস্য একটা বিপ্লবী বিবৃতি প্রকাশ করেছে, মানে খুব কড়া বিবৃতি। এই কড়া বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে যে হত্যা করা হয়েছে তার এই হত্যার বা তার এই শাহাদাতের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই 180 জন সংসদ সদস্য। তারা বলেছেন এই প্রতিশোধের পথ অব্যাহত থাকবে এবং আমরা অঙ্গীকার করছি যে প্রতিশোধের পথ থেকে আমরা সরে আসবো না এবং ইরানের সামরিক বাহিনী, জনগণ, ইরানের সংসদ তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে একথা বলার যথেষ্ট সুযোগ আছে বা কারণ আছে যে ইরান কোনো মতেই তাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের যে প্রতিশোধ বা বদলা সেই জায়গা থেকে সরে আসবে না। তার মানে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বা সংঘাত খুব সহজে শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। আজকে জাতীয় সংসদে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে, বিবৃতি প্রকাশ করেছেন 180 জন সদস্য, তার আগে আমি দুপুরে ভিডিওতে বলেছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ, সেই পরিষদ
সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ এবং বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে। তার মানে ইরানের সব পর্যায় থেকে এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য আসছে এবং ইরানি জাতি বা ইরানের সামরিক বাহিনী সম্ভবত যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে তাদেরকে ছাড়বে না, তার জন্য যাই হোক না কেন। এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করার জন্য ইরানের শীর্ষ 3 প্রধানের প্রতি আহ্বান জানানো হয়েছে। শীর্ষ 3 প্রধান বলতে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং জাতীয় সংসদের প্রধান, তার মানে স্পিকার, এবং সবাই সর্বোচ্চ নেতার বিচারের কথা বলছেন। এপাশে জাতীয় সংসদের পক্ষ থেকে আরেকটা আহ্বান জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু ঘোষণা করেছেন যে ডিল ইজ ওভার, অর্থাৎ চুক্তি শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে ইরানের কোনো মতে এখন আর এই চুক্তি নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। এটা মান সম্মানের ব্যাপার যেমন, তেমনি আমেরিকা যখন ঘোষণা করছে যে এই চুক্তি বহাল নেই, তখন ইরান আর কোনো মতে বলতে পারে না এই চুক্তি বহাল আছে বা এই চুক্তি নিয়ে নতুন করে আমেরিকার সাথে আলোচনা হতে পারে। ফলে এই ব্যাপারে দ্রুতই সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সমস্ত সংসদ সদস্য। যাই হোক, এপাশে আরেকটি বিষয় হচ্ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, তিনি ইসরায়েল এবং পশ্চিমা বিরোধী বা আমেরিকা বিরোধী ব্যক্তি হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। তিনি একেবারে খ্যাত পশ্চিমা বিরোধী বলে, সাম্রাজ্যবাদ বিরোধী বলে, ইসরায়েল বিরোধী বলে। তিনি 2005 সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। তাকে নিয়ে এর আগে বিবিসি রিপোর্ট করেছিল, এখন নিউ ইয়র্ক টাইমস গতকাল রিপোর্ট করেছে যে এই আহমাদিনেজাদ ইসরায়েলের সাবেক মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সাথে হাঙ্গেরিতে দেখা করেছিলেন এবং নানাভাবে তিনি ইসরায়েলের সাথে যোগাযোগ করেছেন এবং ইসরায়েল আর আমেরিকা তাকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল। অর্থাৎ ইসরায়েল আমেরিকার সাথে মাহমুদ আহমাদিনেজাদ হাত মিলিয়ে ইরানের শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসতে চেয়েছেন, এইরকম একটা রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই ব্যাপারে মাহমুদ আহমাদিনেজাদের দপ্তর থেকে আজকে পরিষ্কার করে বলা হয়েছে এটা হলিউডের কল্পকাহিনী, সিনেমার মতো গল্প, এছাড়া আর কিছু না, বাস্তবতা তো নেই এবং মাহমুদ আহমাদিনেজাদের এইরকম চিন্তা করার কোনো কারণ থাকতেই পারে না। চরমভাবে, একদম চূড়ান্তভাবে এই রিপোর্ট প্রত্যাখ্যান করা হয়েছে এবং মাহমুদ আহমাদিনেজাদকে যে গৃহবন্দী বলা হয়েছে, তার দপ্তর থেকে বলা হয়েছে তিনি তো মুক্ত। সেক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন একেবারেই গালগল্প। মজার ব্যাপার হচ্ছে যে পশ্চিমা গণমাধ্যম কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করে এবং এই মুহূর্তে ইরানের ভেতরে বিশৃঙ্খলা, ভেদাভেদ, মত পার্থক্য, ডিভিশন তৈরি করার একটা চেষ্টা করছে পশ্চিমা গণমাধ্যম। সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, এই ঐক্য আগের চেয়েও বেশি। এখন যেখানে সরকার পরিবর্তন করতে এসেছিল, এখন তারা বিপদে পড়ে গেছে, আরো ঐক্য বেশি হয়ে গেছে। কি করা হবে? এই জায়গায় বিভিন্নভাবে ফাটল ধরানোর চেষ্টা করছে মানুষের ভেতরে। ফাটল ধরানোর চেষ্টা একজনের সাথে আরেকজনের, এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের, জনগণের ভেতরে, এবং অবিশ্বাস, সন্দেহ, দ্বন্দ্ব, হতাশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেকেই বলবো তাই নাকি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই কাজ করতে পারলো? অনেকে বিশ্বাস করে ফেলবে। এমনকি আমাদের বাংলাদেশে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেক বড় বড় সাংবাদিক, বুদ্ধিজীবী যারা আলোচনা করে, টক শো, ইউটিউবার, বিভিন্নজন বিভিন্নভাবে এই কথা সত্য বলে প্রচার করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি একটু অপেক্ষা করছিলাম যে আসলে কি হয়। বাস্তবতা হচ্ছে এই ধরনের কল্পকাহিনী একেবারে ভিত্তিহীন, বানোয়াট। এর আগে কয়েকবার বলেছে ইসরায়েলের গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম, যে ইরানে যে কুদস ফোর্স আছে, এই কুদস ব্রিগেডের যিনি কমান্ডার মেজর জেনারেল ইসমাইল কায়ানি, এই ইসমাইল কায়ানিও ইহুদিদের চর এজেন্ট, ইসরায়েলের চর, তাকে আটক করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, নানান কথা ছড়িয়েছে। অথচ এখনও তিনি এই কুদস ফোর্সের প্রধান হিসেবে কাজ করছেন। ফলে আহমাদিনেজাদের যে ঘটনা, এটা একেবারেই বানোয়াট, এর বাস্তবতা নেই, একেবারেই ভিত্তিহীন খবর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিবেশী দেশগুলো আগে তো বিদেশিদেরকে ঘাঁটি করতে দিয়েছিল যাতে বিদেশিরা ব্যবহার করে সে ঘাঁটি, আর এখন কোন কোন দেশ এমন হয়ে গেছে যে পুরো দেশটাই বিদেশিদের ঘাঁটি হয়ে গেছে।
যে সেক্ষেত্রে ওই সমস্ত দেশের বিরুদ্ধে বা ওই সমস্ত ঘাঁটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, যেটা দুঃখজনক, আমরা তো সেটা করতে চাই না। এই জায়গা থেকে আরেকটু আলোচনা করে আমি শেষ করব। কুয়েত এবং বাহরাইন বিশেষ করে ইরানের বিরুদ্ধে যে সমস্ত হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সময় খবর আসছে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই সত্য এবং আব্বাস আরাকচির কথার কিন্তু ইঙ্গিত সেই দিকে। যদি তাই হয় তাহলে ইরান কিন্তু এই সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আলটিমেটলি বাধ্য হবে। যখন এই সমস্ত দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধ করবে তখন কিন্তু যুদ্ধের মোড়, প্যাটার্ন, কায়দা, ডিজাইন, পরিকল্পনা, নকশা সমস্ত সবকিছু পাল্টে গেল। তার মানে মধ্যপ্রাচ্যে এতদিন যে ভাবে বা যে ধরনের যুদ্ধ হয়েছে ব্যাপারটা কিন্তু সেই রকম থাকবে না। তাহলে যুদ্ধের কলেবর এবং যুদ্ধের পরিধি বেড়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছিলেন যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখন বিষয়টা সেই দিকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ভাবছেন? ইয়েমেন সৌদি আরবের আকাশসীমার উপর অবরোধ আরোপ করলো। বিদেশি বিমান সংস্থাগুলোকে বলেছে সৌদি আরবের আকাশসীমায় তারা যেন বিমান পরিচালনা না করে। এপাশে বাবাল মানদেব প্রণালীতে তারা কিন্তু অবরোধ আরোপের হুমকি দিয়েছে। আপনারা কি মনে করছেন ইয়েমেনের সাথে সৌদি আরবের একটা পূর্ণাঙ্গ যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে? এবং ইয়েমেন কি সৌদি আরবের আকাশসীমায় এই অবরোধ কার্যকর করতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে